অনার্স দ্বিতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রি এর সেমিউটেল সেমিউটেলখোলেসের একটি গুরুত্বপূর্ণ কবিতা, সেটা হচ্ছে যে প্রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেনর। এটা এই কবিতা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা। অ্যাকচুয়ালি দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেনর ইজ এ ব্যালট। এটা একটা ব্যালট। আসলে ব্যালট কি? ব্যালট ইজ এ ফর্ম of a narrative poetry that tells a story, traditionally passed down orally through generation to generation। মানে এটা জেনারেশন টু জেনারেশন অতিক্রম করে, এবং এটা একটা স্টোরি টাইপের গল্প, মানে গল্প টাইপের গল্প বলে, এবং ন্যারেটিভ বর্ণনামূলক গল্প। The poem is divided into 7 parts. Each part presents a distinct sequence of events which together form a spiritual journey। মানে কবিতাটি 7টি অংশে বিভক্ত, প্রত্যেক অংশে আলাদা ঘটনা রয়েছে যা একত্রে একটি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যাত্রা গঠন করে। তো প্রথম পার্ট সেটা হচ্ছে যে দ্য ওয়েডিং গেস্ট অ্যান্ড দ্য বিগিনিং অফ ডে। একটি বিয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ নাবিক। বৃদ্ধ নাবিককে এখানে বলা হচ্ছে অ্যানসেন্ট মেরিনার। তার লম্বা ধূসর দাড়ি, গভীর চকচকে চোখ, মানে চকচকে চোখকে প্রকাশ করা হচ্ছে গ্লিটারিং আই দিয়ে। সে হঠাৎই অতিথির হাত ধরে থামিয়ে দেয়। অতিথিকে বলা হয়েছে ওয়েডিং গেস্ট। অতিথি প্রথমে রেগে যায়, কারণ সে বিয়েতে যাচ্ছে, কিন্তু মেরিনার এর চোখের অদ্ভুত আকর্ষণে সে দাঁড়িয়ে যায়। তারপর মেরিনারের ভয়ঙ্কর গল্প করতে শুরু করে। সে জানায় একদা সে ও তার দল এই জাহাজে চড়ে দক্ষিণ মেরুর দিকে রওনা দেয়। ভয়েস টু দ্য প্যাসিফিক অশেন্স মানে হচ্ছে যে প্রশান্ত মহাসাগর, আর এই যে দক্ষিণ মেরুটা আসলে বোঝানো হচ্ছে যে দ্য প্যাসিফিক অশেন্স। বাতাসে পাল ফুলে উঠে, সূর্য হাসে, সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঝড় আসে। ভয়ঙ্কর ঝড়কে এখানে স্টর্ম ব্লাস্ট নামে অভিহিত করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। জাহাজটিকে ঠেলে নিয়ে যায় বরফাচ্ছন্ন দক্ষিণ অঞ্চলে, চারদিকে বরফে ঢাকা। ইংরেজিতে এটাকে প্রকাশ করা হয়েছে আইস মিস্ট হাই টু কেম ফ্লোটিং বাই। বরফাচ্ছন্ন দক্ষিণ অঞ্চলে নিয়ে যায়। এই জমাট বরফের মধ্যেই হঠাৎ দেখা যায় এক বিশাল শুভ পাখি। পাখিটিকে শুভ বলা হচ্ছে। আচ্ছা, পাখিটির নাম হচ্ছে যা দ্য আলবাট্রস। আলবাট্রস একই রকম পাখি, প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ আলবাট্রস। তাহলে উত্তরটা লেখা যেতে পারে এ ভেরি লার্জ হোয়াইট সি বার্ড। একটা খুবই বড় সাদা সামুদ্রিক পাখি, উইথ লং উইংস, যার দীর্ঘ ডানা আছে। পয়েন্ট ইন দ্য ট্রপিক, এটা গ্রীষ্মকালে খুঁজে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়। দ্যাট লিভস, যেটা বসবাস করে ইন দ্য সাউদার্ন ওশেনে, particularly in the south of the Cape of God Hope। গড হোপের কেপে, সাউথ ওশনে এরা বসবাস করে। সব নাবিক খুশি হয়, মনে করি এটি শুভ লক্ষণ।
বরফ ভেঙে তারা এগিয়ে চলে। হঠাৎ মেরিনার কোনো কারণ ছাড়াই ক্রসবো দিয়ে আলবাট্রসটিকে মেরে ফেলে। সবাই স্তম্ভিত হয়ে যায়। ক্রসবো, প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ ক্রসবো? আমরা লিখতে পারি a medieval weapon. Crossbow is a medieval weapon consisting of a bow fixed on a stroke which shoot arrows or bolts by a trigger mechanism. A medieval weapon, এটা একটা medieval weapon মানে মধ্যযুগীয় অস্ত্র বলা যেতে পারে। of a bow মানে তীর জাতীয়, তীর দিয়ে তৈরি একটা অস্ত্র। ফিক্সড অন এ শক মানে এটা কোন একটা স্টোকের উপর থাকে, মানে সিস্টেমটা থাকে। হুইচ শুটস যেটা অ্যারোস অর বোল্টস মানে তীর বা বুল, বোল্ট শুটস করে মানে বের করে বাই এ ট্রিগার মেকানিজম। ট্রিগার মেকানিজম মানে হচ্ছে যে যেটা আমরা বন্দুক চাপলে যেমন গুলি বের হয় সেরকম সিস্টেমের। এখানে কবির ভাষায় বলা যাচ্ছে যে উইথ মাই ক্রসবো, কবি মানে অ্যানসেন্ট মেরিনার বলতেছে উইথ মাই ক্রসবো, আমার ক্রসবো দিয়ে, আই শুট আমি ছুঁড়ে মেরে ফেললাম, আমি আমার ক্রসবো ছুঁড়ে মেরে ফেললাম দ্য আলবাট্রস পাখিটিকে। অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে আমরা এই লাইনগুলো পড়ার মাধ্যমে বুঝতে পারবো। দ্য অ্যানসিয়েন্ট মেরিনার বিগিন হিজ স্টোরি। অ্যানসিয়েন্ট মেরিনার তার গল্পটা শুরু করলো বাই স্টপিং থামিয়ে দিয়ে একজনকে, অফ দ্য থ্রি ওয়েডিং গেস্ট তিনজন ওয়েডিং গেস্টের একজনকে থামিয়ে দিই। বাই হোল্ডিং, কিভাবে থামাইলো দেখো, যে বাই হোল্ডিং হিজ অ্যাটেনশন উইথ হিজ গ্লিটারিং আইস মানে তার অ্যাটেনশন উইথ হিজ গ্লিটারিং আইস। গ্লিটারিং আইস মানে হচ্ছে যে ওই যে উজ্জ্বল চোখ, চোখের মোহনীয় আকর্ষণে এর মাধ্যমে একজন গেস্টকে থামিয়ে দিল। অ্যান্ড who are on their way to a wedding celebration মানে এখানে বলা হচ্ছে তারা অন দেয়ার ওয়ে, তারা রাস্তায়, ওয়েডিং সেলিব্রেশনের রাস্তায়, তারা আসলে একটা বিয়ের সেরিমনিতে অনুষ্ঠানে যাচ্ছিল এমন সময় রাস্তায়। There were 20 sailors aboard the ship including the ancient mariner himself মানে এখানে বলছে দেয়ার ওয়ার মানে সেখানে 200 নাবিক ছিল বোর্ডে, অ্যাবোর্ড দ্য শিপ, শিপের উপর মানে জাহাজের মধ্যে 200 জন নাবিক ছিল, ইনক্লুডিং দ্য অ্যানসিয়েন্ট মেরিনার হিমসেলফ এবং অ্যানসিয়েন্ট মেরিনার নিজেও ছিলেন। দি ভয়েস টু সাউথ পোল, তারা সাউথ পোলের দিকে রওনা হলো। দে মানে সাউথ পোল বলতে কি বোঝাচ্ছে, সাউথ পোল বোঝাচ্ছে বলছে এটা প্যাসিফিক ওশেনসকে, ঠিক আছে, মানে প্রশান্ত সাগরকে মহাসাগর। সাডেনলি ওয়ান ডে এ টেরিবল স্টর্ম, সাডেনলি হঠাৎ করে ওয়ান ডে একদিন এ টেরিবল স্টর্ম একটা ভয়ানক ঝড় আসলো। স্টর্ম ব্লাস্ট কবিতায় বলা হচ্ছে কেম আসে। দ্য শিপ ওয়াজ ড্রাইভেন, শিপ ওয়াজ ড্রাইভেন ইনটু দ্য আইস সাউদার্ন রিজন মানে আইজি সাউদার্ন রিজনে এর মধ্যে এই যে শিপটা কি করলো, ড্রোভেন হলো, ওয়াজ ড্রোভেন মানে প্রবেশ করে দিল। আইস nudged high to came floating by. Suddenly a huge suspicious bird albatross appears মানে হঠাৎ করেই একটি সাসপিসিয়াস মানে শুভ বার্ড আলবাট্রস appears amidst মানে amidst মাঝে the frozen snow, এই ফ্রোজেন স্নোর মধ্যে একটা শুভ পাখি আলবাট্রস এসে গেল। And albatross is a large white sea bird, আমরা আগেই বলেছি যে albatross কি, albatross is a large white sea bird with long wings found in the tropics
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদেরকে দেখা যায়, মানে ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায় ইন দা ট্রপিক মানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। দ্যাট লিভস তারা বসবাস করে ইন দা সাউদার্ন ওশেন, পার্টিকুলারলি ইন দা সাউথ অফ দা কেপ অফ গড হোপ। গড হোপের কেপে এর সাউদার্ন দক্ষিণ অঞ্চল মানে দক্ষিণ অঞ্চলে এদেরকে কি করা যায়, দেখা যায় বা এটা বাস করে। অ্যান্ড ইন লিটারেচার এবং লিটারেচারের ভাষায় পার্টিকুলারলি দ্য স্যামুয়েল টেলর কোলিন্স দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার মানে স্যামুয়েল টেলর কোলিন্সের অ্যানসেন্ট মেরিনায় দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনায় মেরিনার মেরিনার কবিতাটিতে দ্য আলবাট্রস ইজ এ সিম্বলিক পার্ট, এটা একটা সিম্বলিক পার্ট। ইনিশিয়ালি প্রথম দিকে দ্য আলবাট্রস সিম্বলাইজ গুড পারসন, মানে প্রথম দিকে এই আলবাট্রস পাখিটি সিম্বলাইজেস করে গুড পারসন, ভালো ভাগ্যের মানে সৌভাগ্যের। অ্যান্ড এ হারমোনিয়াস কানেকশনস উইথ নেচার এবং হারমোনিয়াস কানেকশন উইথ নেচার মানে সামঞ্জস্যপূর্ণ প্রকৃতির সাথে তার যোগাযোগ ছিল। বাট আফটার দ্য অ্যানসেন্ট মেরিনার শুটস মানে যখন আফটার মানে অ্যানসেন্ট মেরিনার এটাকে শুট করে মানে মেরে ফেলে দ্য আলবাট্রস উইদাউট এনি কজ মানে আলবাট্রসকে যখন কোনো কারণ ছাড়াই মেরে ফেলে ইট বিকেম এ সিম্বল অফ সিন, এটা তখন একটা পাপে বা এ ভায়োলেশন অফ দ্য ন্যাচারাল অর্ডারের একটা ভায়োলেশনে মানে ভায়োলেশনে এবং পাপের সিম্বল হিসেবে মানে বিকেম হয়ে যায়। দ্য অ্যানসেন্ট মেরিনার কিল্ড দ্য আলবাট্রস উইদাউট এনি অ্যাপারেন্ট রিজনস, মানে এক কথা কি বলা হচ্ছে যে দ্য অ্যানসেন্ট মেরিনার কি করেছিল, কিল্ড মেরে ফেলেছিল দ্য আলবাট্রসকে উইদাউট এনি অ্যাপারেন্ট রিজনস, কোনো প্রকার কারণ ছাড়াই। তাহলে আমাদের প্রথম যে অংশটি বা পার্টটি সেটা আমাদের কি বললো, দ্য ওয়েডিং গেস্ট অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য টেল, এবং ওয়েডিং গেস্টে কে থামিয়ে দিয়ে কিভাবে গল্পটা বলা শুরু করলো এবং পাখিটিকে মেরে ফেললো এর বর্ণনা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। এবং দেখি পার্ট 2, দ্য কার্স বিগিনস মানে এই যে কার্স মানে অভিশাপ, আচ্ছা এই জায়গাতেই পাপের সূচনা হয়, মানে ওই মারার থেকেই পাপের সূচনা হয়ে গেল। প্রথমে সঙ্গীরা রেগে যায় বলে, মানে প্রথমে যখন পাখিটাকে হুমকি মারা হয় তখন তার সঙ্গীরা বলে আহ রেটস হতভাগা পাখিটিকে হত্যা করেছো। দ্য বার্ড টু স্লে মানে আলবাট্রস পাখিটিকে হত্যা করে তারা চিৎকার জানালো আহ রেটস তুমি হতভাগা। রেস মানে হতভাগা, WRETCH রেস। দ্যাট মেড দ্য ব্রিজ টু ব্লো, এই পাখিটি বাতাস বইতে সাহায্য করেছিল, এখানে পাখিটি আশীর্বাদ শুভ শক্তির প্রতীক। তারা বলতেছে দ্যাট মেড মানে এটা তৈরি করেছিল, দ্য ব্রিজ বাতাসকে টু ব্লো মানে বাতাস বইতে সাহায্য করেছিল। ম্যাট মেট মানে তৈরি করেছিল, মানে বাতাস বইতে সাহায্য করে, এখানে সাহায্য করা বলতে অর্থ হচ্ছে দ্য মেড দ্য ব্রিজ টু ব্লো অফ ব্রিজ দ্য বার্ড টু স্লে, তুমি পাখিটিকে মেরে ফেলেছো, হত্যা করেছো। দ্যাট মেড দ্য ব্রিজ টু ব্লো, ব্রিজ বলতে এখানে বাতাসকে বইতে সাহায্য করেছিল এটা বলতে। বাট লেটার কিন্তু পরক্ষণেই when the sky clears they think মানে পরক্ষণে আকাশ যখন পরিষ্কার হয়ে আসলো তখন তারা চিন্তা করলো বা বললো ইটস রাইট, এটাই ঠিক, such birds being fog and mist মানে এই পাখিটাই ফোক অ্যান্ড মিস্টকে নিয়ে আসলো, মানে কুয়াশা এবং মিস্ট মানে মেঘকে নিয়ে আসছিল। দ্যাট ইজ অর্থাৎ দে ফরগিভ মেরিনার্স ক্রাইমস, ফরগিভ তারা ক্ষমা করে দিয়েছিল, তাকে ক্ষমা করে দিয়েছিল মেরিনার্স ক্রাইমকে। তারপর কিন্তু ঈশ্বর চুপ থাকেন না, শীঘ্রই চারদিকের বাতাস থেমে যায়, জাহাজ মাঝ সমুদ্রে স্থির হয়ে পড়ে, সূর্য আগুনের মতো জ্বলছে,
পানি আছে চারদিকে, কিন্তু পানি পান করার জন্য এক ফোঁটাও জল নেই, বা পান করার জন্য এক ফোঁটাও জল নেই। তার মানে এটা কি বোঝাচ্ছে, এই যে ওকে সাপোর্ট করার কারণে তার যে সঙ্গী সাথীরা ছিল তারা সবাই ওই পাপের ভাগীদার হয়ে গেল। কারণ কি করলো, তারা তাকে সাপোর্ট করলো। তার ফলে ঈশ্বর চুপ থাকেনি, ঈশ্বরের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। তখন ঈশ্বর বলো, মানে অভিশাপ, ঈশ্বরের যে ভয়ানক শাস্তি, সেটা তাদের মধ্যে আসতে হবে। সব জায়গায় পানি ছিল, তার মানে কবিতায় বলা হয়েছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে পানি পানি সবখানেই পানি, কিন্তু নর এনি ড্রপস, কোনো ড্রপ নাই, এক ফোঁটা পানি নাই টু ড্রিঙ্ক, পান করার মতো। সবাই তৃষ্ণায় কাতর, জাহাজে কাঠ শুকিয়ে ফেলে যাচ্ছে। তখন নাবিকেরা বুঝতে পারে এটা ঈশ্বরের শাস্তি। দ্য ফেয়ার ব্রিজ ব্লো, কবিতায় এরকম বলা হয়েছে, দ্য ফেয়ার ব্রিজ ব্লো, দ্য হোয়াইট ফর্ম ফ্লেউ, ব্লেউ ফ্লেউ, এখানে মেলানো হয়েছে, রাইম করা হয়েছে আর কি। দ্য ফেয়ার মানে বাতাস, ব্রিজ ফেয়ার বাতাস, কোমল স্নিগ্ধ বাতাস বইছিল, হোয়াইট ফ্লো, হোয়াইট ফর্ম ফ্লিউ, ফ্লিউ করছিল। দ্য ফরো ফ্লোড টু মি, ফলোড মি, ফরো, এখানে ফরো বলতে ঢেউয়ের রেখা, ফলো মানে চাষের দাগের মতো জলের দাগকে বোঝানো হয়েছে। ফরো, এফ ইউ ডবল আর ও ডব্লিউ, দ্য ফরো followed free. We were the first that ever passed into that silent sea. মানে এখানে সাইলেন্ট সি বলতে ওই যে অশেন, প্যাসিফিক অশেনকে আমরা বললাম, এটাকে বোঝানো হয়েছে। কিন্তু দ্যাট সাইলেন্ট সি, এই কোডটা আমরা ব্যবহার করতে পারি প্রথম দিকে, যে দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ, দ্য হোয়াইট ফর্ম ফ্লিউ, দ্য ফোরো ফ্লোড ফ্রি, উই ওয়ার দ্য ফার্স্ট দ্যাট ইভার ব্রাস্ট ইনটু দ্যাট সাইলেন্ট সি। মানে এখানে যেখানে হঠাৎ বাতাস থেমে যায়, জাহাজ স্থির হয়ে পড়ে, সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে যায়, এটি প্রকৃতির এক রহস্যময় রহস্যময় শান্তি, যা পরে ভয়াবহ অভিশাপের রূপ নেয়। এখানে ওই যে মানে সাইলেন্ট সি, দ্যাট সাইলেন্ট সি, এটাকে বলা হচ্ছে যে প্যাসিফিক অশেন, মানে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, দ্যাট সাইলেন্ট সি বলতে করে যেখানে প্রশান্ত মহাসাগর বলেছেন। তারা মেরিনারকে অভিশাপ দেয় এবং তার গলায় মৃত আলবাট্রোস ঝুলিয়ে দেয়। ইনস্ট্যান্ট অফ দ্য ক্রোজ, ইনস্ট্যান্ট অফ দ্য ক্রোজ, ইনস্ট্যান্ট অফ দ্য ক্রোজ, ক্রোজ কি, মানে ক্রোজ হচ্ছে খ্রিস্টীয় ধর্মের একটি প্রতীক, মানে শান্তির প্রতীক। দ্য আলবাট্রোস মানে আলবাট্রোসের পরিবর্তে, সরি, মানে ক্রোজ এর পরিবর্তে আলবাট্রোসকে তার গলায় ঝুলিয়ে দেয়। অ্যাবাউট মাই নেক ওয়াজ হ্যাং, আমরা তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। ওয়াজ হ্যাং মানে ঝুলানো হয়েছিল, মানে অ্যাবাউট এখানে কিন্তু পজিশন মাই, মানে অ্যারাউন্ড বলা যেতে পারে। অ্যাবাউট অর অ্যারাউন্ড মাই নেক, আমার মানে ঘাড়ের চারপাশে কি করেছিল, ওয়াজ হ্যাং ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওয়াজ হ্যাং মানে ঝোলানো হয়েছিল। তাহলে অন্যেরা তার অপরাধের শাস্তি হিসাবে মৃত পাখিটিকে তার গলায় ঝুলিয়ে দিয়েছিল। মানে এটার রেফারেন্স হিসাবে দেখো, মানে কলির সরাসরি সংখ্যা উল্লেখ না করলেও কবিতার বিবরণ থেকে, এটা পরবর্তী বিশ্লেষণ থেকে বোঝা যায় যে there were 200 men on board, মানে এখানে 200 জন মানুষ ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কতজন ওখানে নাবিক ছিল, বা মানে ওরা কতজন ছিল। তো এই তথ্যটা কোথায় পাওয়া গেছে, এই তথ্যটা কোলিটস এর 1798 সালের অরিজিনাল গ্লোস এর কিছু অ্যানোটেটেড ভার্সন থেকে জানা যায় যে there were 200 men in boat. শীঘ্রই দ্য উইন্ড
died down. Soon the wind died down. The ship came to rest the middle of the sea. The sun was bucking, burning like fire. There was water all around, but not a drop to drink. মানে ওই কথাটাই বোঝানো হচ্ছে যে ওখানে চারদিকে কি হয়ে গেল, উইন্ড বাতাস ডাই ডাউন, মানে বাতাস বা বন্ধ করে দিল এবং শীতটা মাঝখানে থেমে গেল এবং সূর্য কি করলো, প্রখর তাপ দিতে শুরু করলো, বার্নিং লাইক ফায়ার, আগুনের মতো কি করলো, জ্বলতে শুরু করেছিল। দেয়ার ওয়াজ ওয়াটার, কিন্তু সেখানে পানি ছিল, কিন্তু পান করার মতো কোনো পানি ছিল না, এটা বলছে। তো পার্ট 3 তে দা প্যান্টম শিপ মানে কি, ভুতুড়ে একটা জাহাজ আসলো আর কি। তো লাইনটা এরকম করে শুরু, মানে এই পার্টটা শুরু হচ্ছে এরকম, দ্য সোলস ডিড ফ্রম দেয়ার বডিজ ফ্লাই। দ্য সোল মানে আত্মা, ডিড ফ্রম দেয়ার ফ্লাই, মানে ডিড ফ্রম দেয়ার বডিজ ফ্লাই, তাদের বডি থেকে ফ্লাই করেছিল, মানে আত্মাগুলো চলে বের হয়ে যাচ্ছিল, মানে আত্মাগুলো তাদের দেহ থেকে উড়ে গেল। দ্য সোলস আত্মাগুলো ডিড ফ্লাই মানে উড়ে গিয়েছিল, ফ্রম দ্যার বডি তাদের বডি থেকে। দে ফ্লিড টু ব্লিজ উই, মানে দে ফ্লিড তারা উড়ে গিয়েছিল, মানে কেউ কেউ ব্লিজ মানে কি, ব্লিজ মানে হচ্ছে যে স্বর্গীয়, ঠিক আছে, স্বর্গীয় আনন্দ, কেউ কেউ স্বর্গীয় আনন্দের দিকে গেল, কেউ কেউ আবার নরকের কষ্টের দিকে গেল, উই উই কষ্টের দিকে গেল। অ্যান্ড এভরি সোল, এবং প্রত্যেকটি আত্মা, ইট পাস্ট মি বাই, আমার পাশে দিয়ে, প্রতিটি আত্মা আমার পাশে দিয়ে চলে গেল, মানে অ্যান্ড এভরি সোল, প্রত্যেকটি আত্মা, ইট মি পাস্ট মি বাই। লিঙ্ক দা উইস, মানে মানে কি, উইস মানে শোষ শব্দ করে, লাইক দ্য উইস অফ মাই ক্রসবো, আমার ক্রসবোর শোষ শব্দের মতো আমার পাশ দিয়ে আত্মাগুলো চলে বের হয়ে গেল, কেউ গেল আনন্দের দিকে, কেউ গেল আবার দুঃখ কষ্টের দিকে। দ্য সোলস ডিড ফ্রম দেয়ার বডিজ ফ্লাই, মানে এই যে কিভাবে ফ্লাই করে। Including the ancient mariner, there were 200 sailors on the ships when the cards fell. All except the mariner died. মানে when the cards fell, মানে যখন ওই অভিশাপে কার্স, মানে আহ, অভিশাপ নেমে আসে, তখনই কিন্তু নাবিক বাদে বাকিরা সবাই কিন্তু ডাইড করে, মারা যায়। আচ্ছা, দ্য বডিজ ব্রোক ডাউন ওয়ান বাই ওয়ান, তার মানে এটা এই কবিতা বলা হচ্ছে যে দ্য বডিজ ব্রোক ডাউন ওয়ান বাই ওয়ান, 200 men all died to one। এই যে বারবার এখানে বলা হচ্ছে যে 200 জন মানুষ ছিল, মানে 200 জন নাবিক ছিল, তার মধ্যে কিন্তু মানে অ্যানসিয়েন্ট মেরিনারও ছিল। All the sailors are unconscious unconscious suddenly the mariner sees a ship। Unconscious মানে সব নাবিক অসচেতন হয়ে আছে, মানে অচেতন হয়ে আছে, মানে তাদের কোনো হুঁশ জ্ঞান নাই, মানে মৃত্যু। অল দা মানে মৃত্যু, তারা তো মৃত্যু অলরেডি, তো তাদের আত্মা বের হয়ে গেছে। সাডেনলি এ মেরিনার, মানে দ্য মেরিনার সিজ দেখে এ শিপ, একটা শিপ, ইন দ্য ডিস্টেন্স মানে অনেক দূরে, একটা কি দেখে, একটা শিপ দেখে, জাহাজ দেখে। হিজ আই আর ড্রাই, যদিও তার চোখ কিন্তু মানে শুকিয়ে গেছে, ফ্রম থার্স্ট, পিপাসায়, বাট দা হি রিয়ালাইজ, সে কিন্তু রিয়ালাইজ করতে পারে যে ইট ইজ এ ঘোস্ট শিপ, ওটা একটা ভূতুড়ে শিপ ছিল। হি সিজ টু শ্যাডোয়ি ফিগার্স, মানে সে একটি শ্যাডোয়ি ফিগার্স মানে ছায়া আকৃতির দুইজনকে দেখতে পায়। ওয়ান ইজ ডেড, একটা হলো ডেড, আর দ্য ওয়ান অফ আদার ইজ, মানে অন্যজন হয় এ ও ম্যান নেমড লাইফ ইন ডেথ। তার মানে একজন ছিল ডেথকে আমরা পুরুষ হিসেবে বলতে পারি, এবং অন্যজন দ্য আদার ইজ এ ও ম্যান, অন্যজন একটা ছিল মহিলা, নাম তার কি ছিল, লাইফ ইন ডেথ। দে আর প্লেইং ডাইস ফর দ্য সোলস অফ দ্য সেলর্স, মানে সেলিয়ার্স এর আত্মার জন্য তারা
মানে টস করেছিল, ডাইস করতেছিল। মানে ডাইস মানে কি, তারা খেলছিল, পাশা খেলছিল যে এটা পড়লে আমি মানে ডেথ জিতবে, আর যদি এটা না পড়ে তাহলে লাইফ ইন ডেথ জিতবে। তো তখন কি হলো, ফলাফলে কনসিকুয়েন্সলি দ্য গেম ইজ ডান, মানে গেমটা শেষ হয়ে গেল। আই হ্যাভ ওন বলে উঠলো কে, লাইফ ইন ডেথ। তার মানে লাইফ ইন ডেথ জিতে গেল। দিস মিনস দ্যাট দ্য রেস্ট উইল ডাই। দ্য রেস্ট মানে বাকিগুলো সবাই মরবে, বাট কিন্তু মেরিনার উইল লিভ, মেরিনার বেঁচে থাকবে। টু সাফার দ্য পানিশমেন্ট অফ এ লিভিং ডেথ, টু সাফার দ্য পানিশমেন্ট, পানিশমেন্ট কে মানে সাফার মানে কি, ভোগ করবে, পানিশমেন্ট শাস্তি ভোগ করবে, অফ এ লিভিং ডেথ মানে কি, মানে বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। ইন এ শর্ট টাইম, এই অল্প সময়ের মধ্যে, অল দিস কম্পেনিয়ন্স ডাই ওয়ান বাই ওয়ান, একটার পর একটা কি করলো, তার যে সঙ্গী সাথী ছিল তারা সবাই মারা গেল। দেয়ার বডিজ লাই উইথ দেয়ার আইস ওপেন, তার বডিগুলা লাই পড়ে থাকলো কিন্তু চোখগুলা ছিল খোলা। অ্যান্ড দ্য মেরিনার লিভস অ্যালোন ইন ফেয়ার, এবং এই ভয়ের মধ্যে সে একা বেঁচে ছিল। তখন সে বলতে লাগলো, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড সি, এই বিশাল সমুদ্রের মধ্যে আমি একা, একা, বড়ই একা। মানে এটা আসলে কি বোঝালো, এই যে আমাদের আহ, এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। থার্ড পার্ট কি ছিল, যা প্লান্টন শিপ, এই প্লান্টন শিপের মধ্যে রাইটার বলতে চাচ্ছে, বা আমাদের সেমিটেলের কোরিডস বলতেছেন যে দ্য প্লান্টন মানে কি, প্লান্টন মানে ভুতুরে, বা স্কেলিটন মানে কঙ্কাল জাতীয় শিপ, ইজ এ ঘোস্টলি ভেসেল, একটি ঘোস্টলি ভেসেল, মানে এই যে কঙ্কাল জাতীয় শিপটা হলো একটা ঘোস্টলি ভুতুরে ভেসেল, মানে জাহাজ, এখানে ভেসেল মানে বলা হচ্ছে জাহাজ, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড, যেটা সম্পর্কিত উইথ ডেথ অ্যান্ড ডিসপায়ার, ডেথ এবং ডিসপায়ারের সাথে সম্পর্কিত, অ্যান্ড ক্যারিজ টু অমিনাস ফিগার্স, মানে দুইটা অশুভ ফিগার্সকে এরা নির্দেশ করতেছে, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ। হু গ্যাম্বল, তারা গ্যাম্বল করছিল, হু গ্যাম্বল ফর দ্য সোলস অফ দ্য সেলর্স, সেলরের আত্মার জন্য তারা কি করছিল, গ্যাম্বল করছিল। হু গ্যাম্বল, গ্যাম্বল মানে কি, তারা এই টস করছিল। ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ ওয়ার দ্য ক্রিউ অফ দ্য স্পেক্টর, স্পেক্টর মানে ভূত, স্পেক্টরশিপ, এখানে বলা হচ্ছে স্পেক্টরশিপ, কখনো বলা হচ্ছে যে ভেসেলস মানে ঘোস্টলি ভেসেলস, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। মানে ঘোস্টলি ভেসেলস মানে হচ্ছে ঘোস্টলি ভেসেল, ভুতুরে জাহাজ, আর স্পেকটিকল শিপ মানে হচ্ছে ভুতুরে জাহাজ, ক্রিউ মানে দল, দ্য লাইফ, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ ওয়ার দ্য ক্রিউ, তাদের দলের মধ্যে, অফ দ্য স্পেক্টেটরশিপ, স্পেক্টেটরশিপের দলের মধ্যে ছিল লাইফ অ্যান্ড লাইফ ইন ডেথ। দ্য ওম্যান লুকস, এই যে লুকস, ওম্যান লুকস মানে ওম্যানটাকে, লাইফ ইন ডেথ হচ্ছে ওম্যান, ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড ঘোস্টলি উইথ লিপস রেড, মানে তার লাল ঠোঁট বিশিষ্ট, ঘোস্টলি মানে ভুতুড়ে, এই যে ভেরি স্ট্রেঞ্জ red look free and looks as yellow as gold. Her skin is as white, তার স্কিন is হয় as white as leprosy. leprosy মানে leprosy, এই কথাটা মনে রাখতে হবে, এই ওয়ার্ডটাকে, leprosy, leprosy মানে কুষ্ঠরোগ, তার কুষ্ঠরোগের মতো মানে ধবল রোগের মতো তার স্কিন সাদা ছিল। The two boys heard the two voice heard মানে শোনা গিয়েছিল, মানে ইন দ্য এয়ার বাতাসের মধ্যে দুইটা ভয়েস শোনা গিয়েছিল, বাই দ্য অ্যানসেন্ট মেরিনার, আর দ্য স্পিড অফ জাস্টিস অ্যান্ড দ্য স্পিড অফ মার্সি, মানে এই অ্যানসেন্ট মেরিনার দুইটা ভয়েস শুনতে পেয়েছিল বাতাসের মধ্যে, একটা হলো দ্য স্পিড অফ জাস্টিস অ্যান্ড আরেকটা হলো দ্য স্পিড অফ মার্সি। তো আমরা এবার ফোর পার্টটাকে নিয়ে আলোচনা করি। ফোর্থ পার্টে কি ছিল, দ্য মেরিনাস রিপেন্ডেন্স মানে কি, রিপেন্ডেন্স, সে রিপেন্ডেন্স মানে অনুতপ্ত। দ্য মেরিনার ইজ নাও কমপ্লিটলি অ্যালোন,
এখন কিন্তু সে পুরোপুরি একা হয়ে গেছে। দ্য আইস অফ হিজ ডেড কম্প্যানিয়ন্স, তার চোখ, হিজ ডেড কম্প্যানিয়ন্স মানে তার কম্পানিয়ন্স মানে সঙ্গী সাথীদের চোখ, মৃত সঙ্গী সাথীদের চোখ, সিমস টু কার্স হিম মানে তাকে যেন অভিশাপ দিচ্ছে। হি ওয়ান্টস টু প্লে, সে হি ওয়ান্টস টু প্রে, সে প্রার্থনা করতে চায়, বাট হি ক্যান নট কিন্তু সে পারে না। হিজ হার্ট হ্যাজ বিকাম ড্রাই, কিন্তু তার হার্ট বিকেম হয়ে গেছে মানে শুকিয়ে গেছে। তার হার্ট ইজ বিকেম মানে হিজ হার্ট হ্যাজ বিকেম, তার হার্ট শুকিয়ে গেছে, তার হৃদয় শুকনো হয়ে গেছে। ওয়ান নাইট একদিন রাত্রে, ইন ইন দ্য মুন নাইট, ইন দ্য মুন নাইট মানে এক চাঁদের রাতে, চাঁদের আলো সে দেখে মানে ওয়ান নাইট একদিন রাতে, ইন দ্য মুনলাইট মানে চাঁদের আলোতে সে দেখে ইমিনিউস মানে কি, ইমিনাউস অথবা শাইনিসি ক্রিয়েচার। এখানে আমরা ইমিনিউস সরি লামিউ লামি লামি লামিনাউস অথবা শাইনিসি বলতে পারি ক্রিয়েচার। তাহলে হি সিজ দেখে শাইনি সি ক্রিয়েচার্স ড্যান্সিং লাইক স্নেক ইন দ্য ওয়াটার, স্নেকস ইন দ্য ওয়াটার, তারা মানে শাইন মানে উজ্জ্বল, সি ক্রিয়েচার সামুদ্রিক ছোট ছোট মানে প্রাণী, ক্রিয়েচার মানে কি বলে ক্রিয়েচার মানে প্রাণীগুলা, ড্যান্সিং মানে নাচতেছে, লাইক স্নেক একটা স্নেকের মতো, সাপের মতো, ইন দ্য ওয়াটার পানির মধ্যে। সিং দেয়ার বিউটি তাদের বিউটি দেখে, হি সাডেনলি ফলস ইন লাভ সে ভালোবাসায় পতিত হয় মানে সে প্রেমে পড়ে যায়, উইথ দেম তাদের প্রেমে পড়ে যায়। এবং সে কি করে তখন, সে ভালোবেসে মানে অজান্তেই বলতে থাকে, ও হ্যাপি লিভিং থিংস, ও হ্যাপি লিভিং থিংস মানে একটা ও আহ্বান সূচক শব্দ। তারপর বলে হ্যাপি লিভিং থিংস আনন্দে ভরা জীবন্ত প্রাণীসমূহ মানে সুখী জীবজন্তু মানে হ্যাপি লিভিং থিংস মানে সুখী জীবজন্তু। নো টাং দেয়ার বিউটি লাইট ডিক্লেয়ার মানে নো টাং মানে কোনো কেউ কি নেই, কোনো জিহ্বা নেই মানে কেউ বা কেউ কি বলার মতো নেই, দেয়ার বিউটি তাদের সৌন্দর্য, মাই ডিক্লেয়ার্স মানে তাদের যে সৌন্দর্য আছে এটিকে প্রকাশ করার মতো কেউ কি নেই এখানে। সে অজান্তেই তাদের আশীর্বাদ করে। এই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে, গলা থেকে আলবাট্রস খুলে পড়ে এবং আকাশে উড়ে যায়, অর্থাৎ পাপ ক্ষমা হয়। এবং দ্য সেলফ সেম মোমেন্ট আই কুড প্লে, দ্য সেলফ সেম মোমেন্ট, দ্য সেলফ সেম মোমেন্ট আই ক্লাউড প্রে, আই ক্লিয়ার প্রে, এই কথাটার মানে হচ্ছে ঠিক সেই মুহূর্তেই আমি আবার প্রার্থনা করতে পারলাম। তার আগে কিন্তু সে প্রার্থনা করলেও তার চোখে জল আসতো না, কারণ সে মানে আল্লাহ তাআলার তরফ থেকে সেটা মানে বন্ধ হয়ে গিয়েছিল আর কি। মানে সেলফ সেম, সেলফ এই সেলফ সেম মানে হচ্ছে ঠিক সেই একই, ক্লাউড প্রে মানে প্রার্থনা করতে পারা, মানে কুড সি ও ইউডি কুড প্লে, কুড প্লে মানে প্রার্থনা করতে পারা। হি সেলফ সেম মোমেন্ট সে সেই মুহূর্তে কি করতে পারলো, প্রার্থনা করতে পারছিল। অ্যান্ড ফ্রম মাই নেক, from my neck which not fell to light and free, এবং and from my neck আমার ঘাড় থেকে which now felt so light and free আহ, মানে খুলে পড়ে গেল আর কি, which যেটি now felt তার মানে অপরাধবোধের ভাব নেমে গেল। এখানে বলেছে which now felt so light and free, light and free মুক্তির অনুভূতি এলো। মানে এখানে সিম্পলি বলতেছে নেক্সট সো ফ্রি মানে তার নেক্সট মানে ঘাড়টা সো ফ্রি হয়ে গেল এবং লাইট হয়ে গেল, হালকা হয়ে গেল মানে অপরাধ বোধ তার কমে গেল। দ্য আলবাট্রোস ফেল অফ অ্যান্ড স্যাঙ্ক, আলবাট্রোস ফেল অফ অ্যান্ড স্যাঙ্ক, স্যাঙ্ক মানে আলবাট্রোস মৃত আলবাট্রোসটি আবার ঘাট থেকে পড়ে গেল এবং তলিয়ে গেল। এই যে ফেল অফ মানে পড়ে গেল, ফেল অফ মানে পড়িয়ে যাওয়া, আলবাট্রোসটি পড়ে গেল অ্যান্ড স্যাঙ্ক, স্যাঙ্ক এস এ এন কে স্যাঙ্ক, স্যাঙ্ক মানে তলিয়ে গেল। লাইক এ
heavy piece of left sinking into the sea. Sinking into the sea, like a heavy piece of the lead sinking into the sea. মানে যেন ভারী সীসার মতো সমুদ্রে তলিয়ে গেল। লাইক এ হেভি 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 মানে ভারী, পিস অফ লিড সীসার মতো, সিঙ্কিং ইনটু দ্য সি, সিঙ্কিং ইনটু দ্য সি, সিঙ্কিং মানে তলিয়ে গেল, সিঙ্কিং, সিঙ্কিং ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে। অ্যান্ড দ্যাটস ওয়েন, যখন গড give him sleep, মানে God give him sleep comes into his life, and that's when, এবং তখনই God give him দিল sleep, ঘুম দিল, comes into his life, তার জীবনে ঈশ্বর প্রদত্ত ঘুম আসলো। She sent the gentle sleep from heaven, মানে কবিতায় বলা হচ্ছে সে পাঠিয়ে দিল দ্য জেন্টল স্লেভ ফ্রম হেভেন থেকে, দ্যাট স্লাইড ইনটু মাই সোল, স্লাইড ইনটু মাই সোল, যা আস্তে আস্তে আমার আত্মার ভেতরে ঢুকে পড়লো। ইনটু মাই সোল মানে SLI, ইনটু মাই সোল। সে ঘুমিয়ে পড়ে, জেগে উঠল এবং বৃষ্টি পড়ছে, এই প্রকৃতির সঙ্গে তার পুনর্মিলনের প্রতীক। এবং পার্ট 5-এ আমরা দেখতে পাই কি, ডিভাইন মার্সি অ্যান্ড মুভিং শিপ। ডিভাইন মার্সি, ও শিপ, ইট ইজ এ জেন্টল থিং, মানে ও ঘুম, তুমি এই কোমল ও শান্ত জিনিস। জেন্টল থিং এখানে বলা হচ্ছে জেন্টল থিং, ইট ইজ এ জেন্টল থিং, মানে পরীক্ষায় আসতে পারে। ইট ইজ এ জেন্টল থিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? থিং বলতে এখানে স্লিপকে বোঝানো হচ্ছে, কারণ এখানে কবি ঘুমকে একটি স্নিগ্ধ, শান্ত, আরামদায়ক শক্তি হিসেবে সম্বোধন করেছেন। কারণ জেন্টল থিংস মানে এমন কিছু যা মনকে প্রশান্ত করে, কষ্ট মুছে দেয়, মনে রাখার কৌশল, ঘুম বা শান্তির মধুর স্পর্শ। আচ্ছা, বিলাভড ফ্রম পোল টু পোল। বিলাভড মানে পোল টু পোল মানে কি, মেরু থেকে মেরু, দক্ষিণ মেরু পর্যন্ত সবাই ভালোবাসে তোমাকে। কাকে ভালোবাসে? ওই যে স্লিপটাকে সবাই ভালোবাসে। টু মেরি কুইন প্রেইজ বি গিভেন, মেরি কুইন প্রশংসা দাও, মেরি কুইনকে প্রশংসা দাও। মানে মেরি কুইন বলতে এখানে ভার্জিন মেরি, যিশুর মা মেরিকে বোঝানো হয়েছে, বা কবি কৃতজ্ঞতা জানাচ্ছেন, তিনি যেন স্বর্গ থেকে ঘুম পাঠিয়েছেন। কে পাঠিয়েছে? দ্য মেরি কুইন, দ্য প্রেইজ বি গিভেন, মেরি কুইন কিন্তু ঘুম পাঠিয়েছে। আমরা এর আগে পড়ছিলাম, এই যে সে পাঠিয়েছিল দ্য জেন্টাল স্লিপ, এই জেন্টাল স্লিপটা পাঠিয়েছিল, সেই বলতে মেরি কুইনকে বোঝানো হয়েছে। শি সেন্ট দ্য জেন্টাল স্লিপ ফ্রম হেভেন, পড়েছি। আফটার স্লিপিং হি wakes up to find spirits uh, descending 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 all around him. The bodies of the dead sailors miraculously 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 come to life, and they continue to steer the ship, but they are not people but spirits. The sound of wind and music surrounds him. The ship begins to move again, as if by God's command. তারপর দেখি কি বলছে, a troop of spirit blessed, a a troop of spirit blessed, for the angelic spirits moving on the breeze made the ships move on. A troop of street blessed, a
প্রোপ অফ স্পিরিট ব্লেসড মানে একদল আশীর্বাদ প্রাপ্ত আত্মা মানে ধন্য আত্মার প্রোপ মানে দল এর প্রোপ অফ স্পিরিট ব্লেসড ফর দ্য জেন্টলিক ফর দ্য angelic spirits moving on the breeze made the ship move on মানে স্পিরিট ব্লেসড আশীর্বাদ প্রাপ্ত আত্মা মানে যেন স্বর্গ থেকে নামা আত্মার জাহাজের চারপাশে উড়ে বেড়াচ্ছে এ ট্রুপ অফ স্পিরিট ব্লিসড মানে উড়ে বেড়াচ্ছে ফর দ্য angelic spirits moving on the breeze made the ships move on এবং আমরা 6 পার্টে আমরা দেখতে পাই যে রিটার্ন টু ল্যান্ড অ্যান্ড angelic guardians মানে রিটার্ন টু ল্যান্ড অ্যান্ড angelic guardians the mariner realized that his journey is coming to an end mariner রিয়েলাইজ করতে পারে যে তার জার্নি ইজ কামিং টু an end মানে তার জার্নিটা শেষের দিকে his journey is coming শেষ হচ্ছে is coming মানে শেষ হয়ে আসতেছে to an end শেষ হয়ে আসতেছে তাহলে he sees তিনি দেখেন his homeland তার হোমল্যান্ডকে in the distance মানে সে তার হোমল্যান্ডকে দেখতে পারে সে দূরে তার নিজের দেশ দেখতে পায় হোমল্যান্ড বলতে এখানে নিজের দেশ বোঝানো হচ্ছে from afar from afar দূর থেকে দেবদূতেরা মানে angels descends and take the souls of his dead companions to heaven মানে from afar মানে দূর থেকে from afar মানে দূর থেকে angels মানে দেবদেবীরা মানে সরি দূর থেকে দেবদূতরা angels মানে এখানে দেবদূতরা descends আহরণ করতেছে and take the soul মানে আনতেছে এবং সোলগুলোকে নিয়ে যাচ্ছে his dead companions of heaven to heaven এ তার মৃত সঙ্গী সাথীদের আত্মাকে নিয়ে যাচ্ছে three men on shore মানে three men তিনজন তীরে অপেক্ষা করতেছে the pilot প্রথম হচ্ছে pilot's boy and the hermit a holy saint bring the boat to life মানে তাকে তার জীবন বাঁচানোর জন্য নিয়ে এসেছে তিনজন ব্যক্তি সেটা হলো the pilot's boy and the hermit the mariner finally tries to get off the ships but then a huge explosion causes the ships to sink only he survives and the hermit rescues him মানে এটা বোঝাচ্ছে যে মানে the mariner finally tries to get off the ships মানে get off মানে নামতে চায় মেরিনার অবশ্যই নামতে চায় কিন্তু তখন এক বিশাল বিস্ফোরণ মানে হিউজ এক্সপ্লোশন মানে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে বিস্ফোরণের মাধ্যমে কারণে দ্য শিপস টু সিঙ্ক মানে জাহাজটি ডুবে যায় অনলি হি সার্ভাইভস কিন্তু সে বেঁচে পড়ে অ্যান্ড হারমিট তাকে উদ্ধার করে আই save me, holy man, the hermit crossed his brow. Save me মানে হচ্ছে আমি আমার পাপ স্বীকার করি Save SRIEVE Save মানে স্বীকার করি holy man হে পবিত্র মানুষ the hermit crossed his brow ওই সাধু লোকটি তার কপালে ক্রস চিহ্ন আঁকলেন ক্রোস্ট মানে এখানে ক্রোস এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য হারমিট ক্রোস্ট হিজ ব্রো হিজ ব্রো মানে আঁকলেন এবং লাস্ট পার্ট দ্য সেভেন্থ পার্ট it was the confessions and moral lessons
তাহলে the hermit sees him and eyes sees him and says মানে হারমিট দেখলো এবং বলল who are you তুমি কে the mariner wants to answer মানে কি উত্তর দিতে চাইলো but unwillingly his terrible story comes out বের হয়ে আসলো of his mouth he realized that this is his penance এটা তার একটা দণ্ড this is his penance এটা তার একটা দণ্ড he must tell this story of her and of her again whenever God wants so so that others will not sin like him মানে he must tell সে অবশ্যই বলতে হয় this story এই গল্পটি of her and of her again আবার এবং আবার এই গল্পটি বলতে হয় যখন এই ঈশ্বর চান God's wants so that যার কারণে others will not sin like them মানে so that যাতে করে others মানে অন্যরা will not sin পাপটি না করে like him তার মতো এই পাপে জড়িয়ে না পড়ে the wedding guest is amazed to hear his story wedding guest কি হলো amazed হলো is amassed. Wedding guest is amassed. বিস্মিত হন amassed amassed is amassed বিস্মিত হয় to hear this story গল্পটি শুনে he cannot return to the joy সে আবার জয় ফিরে পায় না cannot মানে আনন্দে ফিরে যেতে পারে না of the wedding মানে ওয়েডিং মানে ওই বিবাহ অনুষ্ঠানের আনন্দে সে যোগ দিতে পারে না he is now immersed in deep thought এখন সে আনন্দে ফিরে যেতে পারে না সে এখন কি গভীর চিন্তায় নিমগ্ন immersed in মানে নিমগ্ন he is now immersed in সে এখন নিমগ্ন in deep thought গভীর চিন্তায় এবং শেষে তিনি বলেন a sadder and a wiser man be rose the morrow morn মানে পরের দিন সকালে সে উঠে এক দুঃখিত কিন্তু আরো জ্ঞানী মানুষ হয় মানে হি স্যাডার সে দুঃখিত বাট জ্ঞানী অ্যান্ড এ উইজার ম্যান এবং জ্ঞানী হয় এবং হি রোজ দ্য মোরো মর্ন পরের দিন সকালে মর্ন মানে পরের দিন সকালে সে যখন উঠে সে তখন আরো কি হয় জ্ঞানী হয় দুঃখী নয় তো এভাবেই কবিতাটি শেষ হয় শেষে তিনি বলেন শেষে কবি বলেন হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট এই কোটেশনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় যেমন বিসিএস ব্যাংক জব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে যে হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট সেই সবচেয়ে ভালো প্রার্থনা করে যে কি করে যে সবচেয়ে ভালোবাসে সে সবচেয়ে ভালোবাসে কাকে ভালোবাসে all things both great and small all things both great and small all things বড় হোক বা ছোট হোক সবকিছুতেই for for the dear God মানে কারণ এখানে ফর মানে কিন্তু কারণ the dear God who loved us কারণ সেই প্রিয় ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবাসেন God who loved us যিনি আমাদেরকে ভালোবাসেন he made তিনি আমাদের সৃষ্টি করেছেন and loved all তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুই ভালোবাসেন the moral এই কবিতাটির পরে আমরা আসলে কি শিখতে পারলাম the moral of the poem the rhyme of the ant said is that he who loved best both man birds and animals praise best মানে যে সব মানুষ পশু পাখি এবং প্রাণীকে ভালোবাসে সেই সবচেয়ে বেশি প্রকৃতির পূজারী বা ঈশ্বরের কাছের মানুষ দ্যাট অ্যাগনি রিটার্নস এবং শেষে এই কোটেশনটা আমরা বলতে পারি দ্যাট অ্যাগনি রিটার্নস ওই যে তীব্র যন্ত্রণা আবার ফিরে আসে দ্যাট অ্যাগনি রিটার্নস ওই তীব্র যন্ত্রণা আবার ফিরে আসে until my ghastly pain এখানে কি বলা আছে ভয়ানক ঘসলি মানে ভয়ানক ভয়াবহ টেল মানে গল্পটি is told মানে যতক্ষণ না এই গল্পটি বলা হয় this heart within me burns মানে আমার হৃদয়ে ভেতরে
জ্বলতে থাকে। দ্য হার্ট মানে আমার দিস হার্ট, এই হার্টটিতে এই হার্টটির ভেতরে উইদিন মি বার্নস, এটা যন্ত্রণা দিতে থাকে। দ্যাট এগুনি রিটার্নস মানে তীব্র যন্ত্রণা ও মানসিক কণ্ঠ পীড়া, ঠিক আছে। অ্যান্ড চিল মাই গসলি টেল ইজ টোল্ড মানে টিল মানে যতক্ষণ না পর্যন্ত মাই গসলি টেল, এই গসলি টেলটি ইজ টোল্ড বলা হয়, দিস হার্ট উইদিন মি বার্নস, ঠিক আছে। তো এটাই ছিল কবিতাটি। এই কবিতাটি আশা করি আহ মূল বিষয়টি আমরা তুলে ধরতে পারছি। তো এটা বিভিন্ন পরীক্ষায় এই কোটেশন গুলো আসে এবং বলে যে এটা কোন কবিতার কোটেশন বা উদ্ধৃতি, এবং এরকমও প্রশ্ন হয় যে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরো কিছু মূল ভাব মূল থিম জেনে নেই। সেটা হলো যে সিন এবং ফিন্যান্স। আলবাট্রোস হত্যা করে সে কি করেছিল, সে পাপ করেছিল, সিন করেছিল, এবং অনুতাপ করে সে মুক্তি পেয়েছিল। ফিন্যান্স মানে মুক্তি পেয়েছিল, ফিন্যান্স মানে মুক্তি। নেচার অ্যান্ড ডিভাইনিটি প্রকৃতি ও ঈশ্বরের প্রকাশ। প্রকৃতি হলো ঈশ্বরের প্রকাশ। প্রকৃতি ভালোবাসার মধ্য দিয়েই আমরা কি করতে পারি, ঈশ্বরের সন্তুষ্টি লাভ করতে পারি। লোনলিনেস অ্যান্ড আইসোলেশন অপরাধের ফলে আত্মিক একাকিত্ব। এই যে সে মেরিনার কি করেছিল, একা একা ছিল, সে লোনলিনেস ছিল, তার মানে তার পাপের ফল ভোগ করেছিল একা একা। আইসোলেশন মানে একাকিত্ব। মোরাল ল অফ দ্য ইউনিভার্স ঈশ্বর ন্যায় বিচার করেন। তাহলে মোরাল ল অফ দ্য ইউনিভার্স মানে কোলিন্স এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন মানুষ প্রকৃতি বা ঈশ্বরের যে কোনো সৃষ্টির প্রতি নিষ্ঠুর হয়, ফলে সে শেষ পর্যন্ত সেই প্রকৃতির হাতেই শাস্তি পায়। কিন্তু যদি সে অনুতপ্ত হয়, ঈশ্বর করুণা করে তাকে নতুন জীবন দেয়। এটি শুধু এই নাবিকের গল্প নয়, মানুষের আত্মার যাত্রা। মানুষের আত্মার যাত্রা অন্ধকার থেকে আলোয়, পাপ থেকে মুক্তিতে, বিচ্ছিন্ন থেকে ঐক্যের একটা যাত্রা। তো আশা করি কবিতাটি বুঝে এসেছে। তো ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে যে আলবাট্রস কি প্রতীক করে, মানে আলবাট্রস কি রিপ্রেজেন্ট করে। ইনিশিয়ালি দ্য আলবাট্রস সিম্বলাইজ গুড ফরচুন মানে গুড ফরচুনকে রিপ্রেজেন্ট করে, সিম্বলাইজ করে, তুলে ধরে বা প্রতীকী হিসেবে তুলে ধরে। অ্যান্ড হারমোনিয়াস কানেকশন উইথ নেচার, হারমোনিয়াস কানেকশন সামঞ্জস্যপূর্ণ কানেকশন উইথ নেচারকে তুলে ধরে। বাট আফটার দ্য অ্যানসেন্ট মেরিনার শুটস, যখন অ্যানসেন্ট মেরিনার কি করে, শুট করে ওই পাখিটিকে উইথিন এনি কজ, কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই, ইট বিকেমস এটা হয়ে যায়, এ সিম্বল অফ সিন একটা পাপের সিম্বল হয়ে যায়। অ্যান্ড ভায়োলেশন অফ দ্য নেচার অর্ডার, এবং ভায়োলেশন হয়ে যায় নেচার অর্ডারের, একটা নেচার অর্ডারের ভায়োলেশন হয়ে যায়। In Cemetery Courier's poem, The Rime of the Ancient Mariner, the albatross is a symbol of nature, innocence, and divine blessing. Initially, this bird guided and rescued sailors from the ice sea, so it was a symbol of God's grace and blessing. But when the ancient mariner বা sailor killed the albatross for no reasons, it became a symbol of sin, guilt, and curse. তো এভাবে আমরা বলতে পারি যে শুরুতে আলবাট্রস প্রকৃতির আশীর্বাদ বা ঈশ্বরীয় কৃপা নির্দেশ করে, পরে যখন এটাকে অ্যানসেন্ট মেরিনার মেরে ফেলে তখন সেটা পাপ এবং অপরাধ বোধের প্রতীক হয়ে দাঁড়ায়। এবং মৃত আলবাট্রস পাখিটিকে যখন গলায় ঝোলানো হয়, সেটি তার নৈতিক বোঝা বা অভিশাপের প্রতীক হয়ে ওঠে। তাহলে দ্য ডেড আলবাট্রস হ্যাং অ্যারাউন্ড হিজ নেক রিপ্রেজেন্ট দিস মোরাল বার্ডেনকে রিপ্রেজেন্ট করতেছে। এবং সো এই পঙ্ক্তি আলবাট্রস মানে এই যে এটা কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে, আমরা পড়েছি যে instead of the cross the albatross about my neck was hang, আমার গলায় মানে পার্ট 2 তে আমরা এটা পড়েছি যে আলবাট্রস আমার গলায় প্রতীকী, মানে যীশু খ্রিস্টের ক্রুশের মতো এই এটি আমাদের মানে কবিতার মেরিনারের
পাপ ও প্রায়শ্চিত্তের প্রতীক হিসেবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো ডেথ, বিফোর ডেথ, অ্যাঞ্জেল স্টে till আফটার ডেথ। তো এতটুকুই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে দ্য উইডিং গেস্ট। উইডিং গেস্ট, উইডিং গেস্ট সম্পর্কে পরীক্ষায় নোট লিখতে বলতে পারে যে এখানে আমরা বলতে পারি is in symmetrical chords the poem rhyme of the ancient is mariner the wedding guest is an important character, মানে উইডিং গেস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। হি হেল্পস, যেটা মানে তিনি সাহায্য করেন টু হি হেল্পস দ্য পোয়েট টু মেক দ্য স্টোরি মোর রিয়েল অ্যান্ড মেনি মিনিংফুল। রিয়েল এবং মিনিংফুল করতে এই গল্পটিকে আহ, মানে গল্পটিকে মোর রিয়েল অ্যান্ড মিনিংফুল করতে সাহায্য করে এই যে গোস্ট মানে ওয়েডিং গেস্ট চরিত্রটি। At the beginning of the poem, the ancient mariner stops one of three guests who were going to a wedding. This man is called the wedding guest. মানে এই মানুষটিকে বলা হচ্ছে ওয়েডিং গেস্ট। ঠিক আছে? The mariner with his long grey braid, মানে এবার এই মেরিনারের বর্ণনা দিচ্ছে সে কেমন উইথ হিজ লং গ্রে বিয়ার্ড, বিয়ার্ড মানে দাড়ি, তার ছিল লম্বা ধূসর বর্ণের দাড়ি, অ্যান্ড ব্রাইট গ্লিটারিং আইস, এবং চোখ ছিল গ্লিটারিং আইস মানে জল জল করছিল করা চোখ, এবং মানে ফোর্সিন তাকে জোর করেছিল টু লিসেন টু হিজ স্ট্রেঞ্জ সি স্টোরি। স্ট্রেঞ্জ সি স্টোরিটাকে মানে স্ট্রেঞ্জ মানে এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প, অলৌকিক গল্প, স্ট্রেঞ্জ মানে অলৌকিক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পটি শুনতে তাকে কি করেছিল, ফোর্স করেছিল, জোর করেছিল। দ্য ওয়েডিং গেস্ট লিসেন টু দ্য স্টোরি, লিসেন ফ্রম বিগিনিং টু এন্ড, মানে দ্য ওয়েডিং গেস্ট লিসেন শুনেছিল টু দ্য স্টোরি ফ্রম বিগিনিং টু এন্ড, এন্ড থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সে গল্পটি শুনেছিল। অ্যাট ফার্স্ট হি সারপ্রাইজড অ্যান্ড অ্যাফ্রেড, প্রথমে সে সারপ্রাইজড বিস্মিত হয়েছিল এবং অ্যাফ্রেড মানে ভয় পেয়ে গিয়েছিল। বাট অ্যাজ হি হিয়ার্স দ্য মেরিনার্স টেল অফ সিন, সাফারিং অ্যান্ড রিপেন্টেন্স, he begins to understand the moral truth behind it, এর পেছনে যে মোরাল কাহিনীটি আছে সে বুঝতে সক্ষম হয়েছিল। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে শুরু করেছিল কখন, যখন মেরিনার্স টেলস অফ সিন, সাফারিং অ্যান্ড রিপেন্ডেন্স এর গল্পটা যখন সে শুনেছিল। তো ইন দ্য এন্ড হি বিকামস এ চেঞ্জড ম্যান, এখন কি একটা পরিবর্তিত মানুষ। কারণ কবিতায় এভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, ইজ স্যাডার and a wizard man. He rose the morrow man. পরের দিন সকালে সে উঠল এক দুঃখিত কিন্তু আরো জ্ঞানী মানুষ হয়ে। এই চরিত্রের দুটি জগতের সংযোগ স্থল, এই চরিত্র মানে উইডিং গেস্টি। দিস ম্যান মিন্স হি বিকেমস মোর thoughtful and the spiritual awakened. The wedding guest is not just a listener, he is a bride. Sorry. He is a bridge between two worlds, the real world of wedding and the people, and the spiritual world of the mariner's supernatural experience. His presence brings a touch of reality to the poem and makes the supernatural elements believable. Through these characters, Coleridge creates a sense of suspension of disbelief, which means the readers begins to accept imagination as if it were real. তার উপস্থিতি কবিতার বাস্তবতার স্পর্শ এনে অলৌকিক ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য করে তোলে, এবং কলিন্স নিজেই এই চরিত্রের মাধ্যমে সাসপেনশন অফ ডিসবিলিফ সম্ভব করেছেন এবং পাঠক যেন কল্পনাকে বাস্তব হিসেবে গ্রহণ করতে পারে। The wedding guest is not only a listener but also a symbolic connection, a link between reality and imagination, between the human and the divine world. The wedding guest এই কথাগুলো বারবার আসতেছে। তো wedding guest is symbolic listener,
who links the real world and the, the mariner's spiritual world is